প্রত্যাবর্ষণে 2 মাসেও গঠিত হয়নি বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ। অন্যদিকে মিয়ানমারের রাজনৈতিক অস্থিরতার ফলে পাওয়া যাচ্ছে না কাঙ্ক্ষিত সহযোগিতা। এতে ঝুলেই থাকছে রোহিঙ্গা শরণার্থীদের ভাগ্য। শরণার্থী শিবিরের এইসব রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিতে দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছিল অন্তত 10 বছর ধরে। ঠিক 2 মাস আগে ঢাকায় দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয় কক্সবাজারে 10,000 রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার। কথা ছিল 2 মাসের মধ্যে বাংলাদেশ এবং মিয়ানমারের সংশ্লিষ্ট কর্মকর্তারা যৌথ বৈঠক করে একটি কমিটি করবেন এবং এই কমিটির মাধ্যমে রোহিঙ্গা পাঠানোর কাজ শুরু হবে। কিন্তু গেল 2 মাসে রোহিঙ্গা পাঠানো তো দূরের কথা, কমিটি গঠনের কাজও হয়নি। আর এ নিয়ে মিয়ানমার সরকারের পক্ষ থেকে অসহযোগিতার অভিযোগ পাওয়া গেছে। আরও অভিযোগ উঠেছে মিয়ানমার সরকার নিজ দেশে রোহিঙ্গা ইস্যুতে নানা সিদ্ধান্তহীনতায় ভুগছে। এই সিদ্ধান্তহীনতা সম্পর্কে বিশেষজ্ঞরা বলছেন, রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার জন্য মিয়ানমারের উপর এখন আন্তর্জাতিক মহলের চাপ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। আন্তর্জাতিক সম্প্রদায়ের এই চাপে যদি মিয়ানমার আগে তাদেরকে নাগরিক হিসেবে স্বীকার করে নেয় এবং সেই সাথে সাথে তাদের দেশে একটা পরিবেশ সৃষ্টি করে এই মানুষগুলি বসবাস করার জন্য, তাহলে এই প্রত্যাবাসন সফল হবে। অন্যথায় একটা হচ্ছে এটা ইস এ সোর্স অফ গেইন। এ বিষয়ে কথা বলছি সাবেক কূটনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলামের সঙ্গে। খসড়া একটি প্রস্তাবে রোহিঙ্গা মুসলমানদের সমান মর্যাদার ভিত্তিতে পূর্ণাঙ্গ নাগরিকত্ব দিতে নতুন করে মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের এই অবস্থানে বাংলাদেশ কি মিয়ানমারকে আরো চাপে রাখার কোনো কৌশল নিতে পারে কিনা বা নেওয়া উচিত কিনা, জানাব এমদাদুল ইসলাম। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে মিয়ানমারকে চাপে রাখার কৌশল বাংলাদেশ গ্রহণ করতে পারে শুধুমাত্র যদি মিয়ানমারকে সরাসরি নয়, মিয়ানমারের সাথে যেসব সম্পর্কিত দেশ রয়েছে, যেমন চায়নার সাথে মিয়ানমারের একটা স্পেশাল রিলেশনশিপ রয়েছে, মালয়েশিয়ার সাথে রয়েছে, ইন্দোনেশিয়ার সাথে রয়েছে, এবং ইদানিং সাম্প্রতিককালে আমরা লক্ষ্য করছি মার্কিন যুক্তরাষ্ট্র তার মধ্যে যোগ হচ্ছে। তো সেই ক্ষেত্রে যেহেতু জাতিসংঘ প্রস্তাব উত্থাপন করেছে যে মিয়ানমারের যারা রোহিঙ্গা আছে তাদেরকে সমান নাগরিকের সুযোগ সুবিধা বা নাগরিকত্ব দেওয়া, তাদেরকে ভোটার লিস্টে এনলিস্ট করা, এইসব কথা আসছে। বাংলাদেশ সরাসরি মিয়ানমারের সাথে দ্বিপাক্ষিক সেই ধরনের একটা সাংঘর্ষিক অবস্থায় না গিয়ে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা দ্বিপাক্ষিক সম্পর্ক বা জাতিসংঘের মাধ্যমে অথবা চায়না এবং ইন্দোনেশিয়া মালয়েশিয়াকে ব্যবহার করে এই জিনিসটাকে আগিয়ে নিয়ে যায়, তাহলে আমার মনে হয় এটা অনেক বেশি কার্যকরী হবে। জনাব এমদাদুল ইসলাম, চলতি বছরই রোহিঙ্গা উদ্বাস্তুদের সাথে কোনো বিবাহ বন্ধনে জড়িত হওয়ার বিষয়ে বাংলাদেশ সরকার নিষেধাজ্ঞা জারি করেছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এ থেকে মানে এই নিষেধাজ্ঞাটি পালিত হচ্ছে কিনা এবং এ থেকে বাংলাদেশ কি সুবিধা পাচ্ছে? আসলে এটা একটা অত্যন্ত একটা ডিফিকাল্ট একটা সিচুয়েশনের কথা আমরা জানি যে রোহিঙ্গাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার বিষয়। যেখানে রোহিঙ্গা ক্যাম্পে লক্ষ লক্ষ রোহিঙ্গা কক্সবাজারে বসবাস করছে, মানে দ্যাট ইজ টেকনাফ উপরে বা নাইকংচরি ওই বেল্টে, সেখান থেকে তারা স্পিল ওভার হচ্ছে, তারা ছড়িয়ে পড়ছে গ্র্যাজুয়ালি। প্রত্যেক দিন তাদেরকে একটা এনসার্কেল করে রাখা বা কর্ডনের মধ্যে রাখা এটা সম্ভব নয়। তারা কোনো না কোনোভাবে বাংলাদেশের অভ্যন্তর অর্থাৎ বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়ছে, সেখানে তারা নানাভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে। এখানে একটা সুবিধা হচ্ছে যে রোহিঙ্গাদের যে ভাষা এবং বাংলাদেশের এই অঞ্চলের অর্থাৎ চট্টগ্রাম অঞ্চলের যে ভাষাগত একটা মিল রয়েছে, নৃতাত্ত্বিক একটা যোগসূত্র রয়েছে, সেটাকে পাশ কাটিয়ে যে বিবাহ সেটা একটা আইন দ্বারা এটা অসম্ভব একটা বিষয় বা ইম্পোজ করে দেওয়া সেটাও সম্ভব হবে না। বিবাহ হওয়ার থেকেও বড় কথা হচ্ছে রোহিঙ্গাদের কিভাবে ফেরত নিয়ে যাওয়া, আইন করে রোহিঙ্গা বিবাহ বন্ধ করা, সেটার থেকে সংসদের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনীতির মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত পাঠালেই এই সমস্যাটা আর সমাধান হয়ে যায়। বিবাহ বন্ধন এটা হয়ে যায়, মানুষ এখানে যুগের পর যুগ তারা আছে। আজকে কয় বছর ধরে রোহিঙ্গারা বাংলাদেশে বসবাস করছে সেটা আপনি দেখছেন, আমরা সবাই জানি। সেখানে দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, গণহারে কোনো ঘটনা ঘটছে সেটা আমরা জানি না, বাট সেটার থেকেও বড় কথা হচ্ছে এদেরকে ফেরত পাঠালেই এই সমস্যার সমাধান হয়ে যায়। জি জনাব এমদাদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিক এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।